সাধারণ একজন মানুষ থেকে হঠাৎ করেই ভয়ঙ্কর একজন সাইকো কিলার হয়ে ওঠে। সে নিজে মানুষদের খুন না করলেও অন্যদের দিয়ে মানুষ খুন করায়, আর সেই খুন করার পদ্ধতিটাও খুব ভয়ঙ্কর। কিন্তু কেন সে এমন করছে? এর পেছনে কি এমন কারণ লুকিয়ে রয়েছে সেটাই দেখানো হবে আজকের গল্পে। যারা ভয়ঙ্কর প্রতিশোধের মুভি আর সাইকো কিলারের মুভি দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই মুভিটা অসাধারণ হবে আশা করি। এছাড়া পুরো মুভিতে সাসপেন্স আর থ্রিলার তো আছেই, আর মুভির শেষে থাকা টুইস্ট দেখে আপনি অবাক হতে বাধ্য। তাই পুরো মুভিটা দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালের সদ্য মুক্তি পাওয়া তামিল মুভি হিট লিস্ট। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই বিজয়কে দেখা যায় রেডি হয়ে অফিসে যাচ্ছিল। তখনই কিচেনে কীর্তি আসে তার মায়ের সাথে কথা বলতে আর বলে, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো, সে আমার সাথে 2 দিন ধরে কথা বলছে না। বিজয়ের মা বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। বিজয় খাবার খাওয়ার সময় তার মা তাকে বলে, কৃতি তোমার ছোট বোন, ও কি এমন অপরাধ করছে যে এখন পর্যন্ত তুমি ওর সাথে কথা বলছো না? 2 দিন হয়ে গেল। বিজয় বলতে শুরু করে, ও স্কুলে পড়াশোনা করে, স্কুলে কেউ যদি ওকে ইপটিজিং করে তাহলে সেটা ওর টিচারকে বলা উচিত, পাশাপাশি আমাদেরকেও বলা উচিত। ও যদি এসব কিছু না করে বিষয়টাকে নিজের হাতে তুলে নেয় তাহলে কি হবে বলো? আর এই জন্যই আমি ওকে শাস্তি দিয়েছি। আমি ওকে বলেছি 7 দিন পর্যন্ত আমি ওর সাথে কথা বলবো না, মাত্র 2 দিন হলো। এটা বলে বিজয় সেখান থেকে বের হয়ে যায়, মানে অফিসে চলে আসে। এরপরেই পুলিশের গাড়িকে একটি এরিয়াতে ঢুকতে দেখা যায়। ঠিক তখনই সেই এরিয়ার কিছু অটোওয়ালা বলে, আমাদের এরিয়াতে তো নর্মালি পুলিশ আসে না, তাহলে হুট করেই আজকে পুলিশ কেন? অন্যদিকে তারা ফলো করতে থাকে পুলিশের গাড়িটিকে। এটা দেখে পুলিশের গাড়ির ভেতরে থাকা একজন কনস্টেবল এসিপি ইয়াভেন্দানকে বলে, স্যার, আমাদের এই এরিয়াতে আসা ঠিক হয়নি। ইতিমধ্যেই লোকেরা আমাদের পিছু করতে শুরু করেছে, চলুন আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সেই ইয়াভেন্দান সেই কনস্টেবলের কথা না শুনে বরঞ্চ গানের ভলিউমটা বাড়িয়ে দেয়। একটা সময় তারা একটা বাড়িতে এসে পৌঁছায়, আর সেখানকার সব লোকেরাই সেখানে তাদের ঘিরে ধরে। এসিপি ইয়াভেন্দান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতে চায়, কিন্তু সেই লোকগুলো বলে, আপনি ভেতরে কেন যাচ্ছেন? এছাড়া সেই রাউডুগুলো পুলিশদের চেক করতে চায়। তখনই সে তাদের দিকে একটা গুলি করে। এতে সেখানকার সবাই প্রায় ভয় পেয়ে যায়। কিছু ফাইল নিয়ে এসিপি ইয়াভেন্দান ভেতরে চলে যায়। ভেতরে যেয়ে সে কালীর জন্য অপেক্ষা করে। এই কালী হচ্ছে এই শহরের একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। কালী সেখানে আসার পরে এসিপি ইয়াভেন্দান তাকে বলে, এই শহরের অনেক পলিটিশিয়ান এবং কর্পোরেট বিজনেসম্যান তোমার শত্রু হয়ে গেছে। তারা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি এই পর্যন্ত 36টা মার্ডার করেছ। তোমার শত্রুরা শুধু বাইরে অপেক্ষা করছে সুযোগের অপেক্ষায়। একটা সুযোগ পেলেই তারা তোমাকে একেবারেই শেষ করে ফেলবে। তখনই সেখানে মিনিস্টার কল করে এবং মিনিস্টার এসিপি ইয়াভেন্দানকে বলে তার ফোনটা স্পিকারে রাখার জন্য। সে ফোনটা স্পিকারে রাখে। মিনিস্টার কালীকে বলে, শর্মা তোমাকে 20% কমিশন দিতে রাজি, কিন্তু তুমি তোমার পার্টনারশিপ নিয়ে পড়ে রয়েছ। তুমি তো টাকা পাচ্ছ, তাহলে এত ঝামেলা কেন করছো? আমার পার্টির জন্য তুমি যেমন প্রয়োজন, ঠিক তেমনি কর্পোরেট বিজনেসম্যানদেরও আমার প্রয়োজন। তাই শর্মা যেটা বলছে সেটা মেনে নাও। ফোন রাখার পরে এসিপি ইয়াভেন্দান কালীকে বলে, তুমি তো বুঝতেই পারছো আমাকে এখানে কেন ট্রান্সফার করা হয়েছে। আমি থাকা সত্ত্বেও যদি তুমি এবং তোমার লোকেরা এই এরিয়াতে কোনো ক্রাইম করার দুঃসাহস দেখাও তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না, আর তুমি আমার হিট লিস্টে সবার উপরে চলে আসবে, তাই সাবধানে থেকো। এরপরেই কালীকে দেখা যায় রাস্তায় ট্রাফিক জ্যাম বাধায়। এরপরে তার গাড়ি থেকে নেমে সে শর্মার গাড়িতে গিয়ে ওঠে। নিজেই শর্মাকে দিয়ে গাড়ি চালায় এবং পেছনের সিটে সে বসেছিল। বলে, আমি তোমাকে বলেছিলাম আমাকে 10% পার্টনারশিপ দিতে, কিন্তু তুমি সেটা দাওনি, আমাকে ছোট মনে করেছো। এছাড়া তুমি মিনিস্টার আর এসিপিকে দিয়ে আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করেছো। তোমার কি মনে হয় আমি রাস্তার ফুটপাতের কোনো গুন্ডা, যে কারো হুমকি শুনলেই আমি পিছিয়ে যাব? তোমার মতো 36 জন শর্মাকে খুন করার পরে আমি কালী হয়েছি। এটা বলেই সে শর্মাকে পেছন সিট থেকে আঘাত করে। এতে শর্মা সেখানেই মরে যায়। এরপরেই পুলিশ অফিসার লিঙ্গাম সেখানে চলে আসে এবং এসিপি ইয়াভেন্দানকে বলে, স্যার, কালী আমাদের কথা বারণ করে বিজনেসম্যান শর্মাকে সবার চোখের সামনেই খুন করেছে। ইয়াভেন্দান বলে, আমি সেটা জানি, তুমি যাও, আমি ভাবছি কি করা যায়। এরপরেই একটি ফাংশনে বিজয়কে স্পিচ দিতে দেখা যায়, আর সেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিল এসিপি ইয়াভেন্দান। বিজয় সেখানে একজন ভেজিটেরিয়ান হিসেবে স্পিচ দিচ্ছিল। সে বলছিল, এখানে আপনার নন ভেজিটেরিয়ান ডায়েটটা লেখার সাথে সাথে সমান ক্যালোরিযুক্ত ভেজিটেরিয়ান ফুড আপনাকে সাজেস্ট করা হবে।
সেখানে আসলে তারা একটা অ্যাপ লঞ্চ করছিল, আর এই অ্যাপটা তৈরি করেছে এসিপি ইয়াভেন্দানের স্ত্রী, আর তাকে সাহায্য করেছে বিজয়। তাই এসিপি ইয়াভেন্দানকে সেখানে চিফ গেস্ট হিসেবে রাখা হয়েছে। এসিপির স্ত্রী বিজয়ের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় আর বলে এই অ্যাপটা তৈরি করতে সে আমাকে অনেক সাহায্য করেছে। এসিপি ইয়াভেন্দান এবং বিজয় সেখানে কিছুটা কথা বলে। এরপরেই এসিপি ইয়াভেন্দান এবং বিজয় যার যার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই কয়েকবার কল করে বিজয়কে একটা আননোন নাম্বার থেকে। বিজয় অবশেষে কলটা রিসিভ করে। তখনই সেখানে অপরিচিত একটা লোক বিজয়কে বলে, তোমার মা এবং বোনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, যদি পারো তাদেরকে বাঁচিয়ে নাও। এটা শুনে ভয় পেয়ে যায় বিজয় আর বলে, তুমি আমার সাথে মজা করো না, আমার বোন এবং মা দুজনেই বাড়িতে রয়েছে। লোকটা বলে, তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না, বুঝলে আশা করি আবারও আমাকে কল করবে। ফোনটা কেটে দেয় সে। বিজয়ের সাথে সাথে তার মা এবং বোন কৃতিকে কল করে, কিন্তু তাদের দুজনেরই ফোন অফ ছিল। এটা দেখে ভয় পেয়ে যায় বিজয়। সেখান থেকে যাচ্ছিল এসিপি ইয়াভেন্দান। সে সাথে সাথে তার গাড়িটা থামায় আর বলে, আমাকে কেউ কল করেছিল, সে বলছে সে আমার মা এবং বোনকে কিডন্যাপ করে নিয়েছে। এসিপি ইয়াভেন্দান বলে, এই ধরনের অনেক প্র্যাঙ্ক কল এখন আসে, তুমি সব জায়গায় চেক করে দেখো। বিজয় বলে, আমি আমার মা এবং বোনকে কল করেছি, দুজনের ফোনই অফ ছিল, এমনটা কখনোই হয়নি, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। এসিপি ইয়াভেন্দান বলে, ঠিক আছে। সে একজন পুলিশ অফিসারকে অর্ডার দেয় বিজয়ের মা এবং বোনের ফোন লোকেশন ট্র্যাক করার জন্য এবং কোথা থেকে সেটা বন্ধ হয়েছে সেই লোকেশনটা খুঁজে বের করার জন্য। অন্যদিকে বিজয়ের সাথে পুলিশ অফিসার লিঙ্গামকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আসার পরে দেখে বিজয় বাড়িতে কেউ নেই। এরপরে বিজয় তার মা আর বোনকে বারবার কল করে, কিন্তু তাদের ফোনটা অফ ছিল। এরপরে সম্ভাব্য সব জায়গায় বিজয় খোঁজ নেয়। এরপরেই তারা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে দেখা যায় তার মা এবং বোন একই সাথে একটা গাড়ি নিয়ে বের হয়েছিল। ভিডিওটা এসিপি ইয়াভেন্দান দেখার পরে সবাইকে অর্ডার দেয় গাড়ির নাম্বারটা ট্র্যাক করার জন্য। এছাড়া সব পুলিশদের অ্যালার্ট করে দেওয়া হয় যে একটি রেড কালার সুইফট কার মিসিং, সেটা যেখানেই দেখা হোক না কেন সেটাকে যেন ট্র্যাক করা হয়। কিছুক্ষণ পরেই খবর আসে সেই রেড কালার সুইফট কারটা পাওয়া গেছে। বিজয়, এসিপি ইয়াভেন্দান তারা সেখানে চলে আসে। দেখা যায় গাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, আশেপাশে কেউ ছিল না। গাড়ির ভেতরটা ভালো করে দেখে এসিপি বুঝতে পারে বিজয়ের মা এবং বোন বাজারে গিয়েছিল এবং তারা বাজার করেই বাড়ি ফিরছিল। আর ওই সময়টাতে এই কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে। লিঙ্গাম সেখানে একজন আই উইটনেস খুঁজে পায় যে এই পুরো ঘটনাটা দেখেছে। সেই পাশের একটি দোকানে নারকেল বিক্রি করত। লোকটা বলতে শুরু করে সে রাত 10টার দিকে তার দোকান বন্ধ করে একটু ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়ছিল। ঠিক তখনই দুটো গাড়ির আওয়াজ শুনতে পায়। সেখানে সে দেখতে পায় একটা মিনি মাইক্রোবাস রেড কালারের এই গাড়িটাকে ইচ্ছে করেই ঠেলে একটি অ্যাক্সিডেন্ট করায়। এরপরে এই রেড কালারের এই গাড়িটা যখন থেমে যায়, সেই মিনি মাইক্রো থেকে একজন মুখোশ পরা লোক বের হয়ে আসে আর ধীরে ধীরে সে গাড়ির সামনে আসে। ভেতরের মহিলা এবং মেয়েটি গাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল, যার ফলে তাদের বের করার জন্য মুখোশ পরা সেই লোকটি সেখানে একটি পাইপ ঢুকিয়ে দেয়। পাইপ দিয়ে গাড়ির ভেতরেই গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়। এরপরে তারা নিঃশ্বাস নিতে না পেরে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে আসে আর মুখোশ পরা লোকটি মেয়েটিকে নিয়ে গাড়িতে বেঁধে ফেলে। আর মাও মেয়েটিকে বাঁচানোর জন্য গাড়ির ভেতরেই উঠে যায়। এরপরেই মুখোশ পরা লোকটি গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। সবকিছু দেখার পরে সেই মিনি ভ্যানটাকে ট্র্যাক করতে বলে ইয়াভেন্দান। এছাড়া সে শহরের সবগুলো ট্রাফিক ক্যামেরা এবং টোলগেট চেক করতে বলে, যাতে গাড়িটা কোন দিক দিয়ে শহর থেকে বের হয়েছে সেটা বোঝা যায়। অনেক চেক করার পরেও তারা দেখতে পায় সেই মিনি বাসটি কোনো ট্রাফিক ক্যামেরা বা কোনো টোলগেটেই ধরা পড়েনি। তখনই এসিপি ভাবে হয়তোবা সেই মিনি মাইক্রোটা এখনো শহরে রয়েছে। বিজয় থানাতেই বসেছিল। এসিপি লিঙ্গামকে ডাকে আর বলে বিজয় সাধারণ একটা ছেলে, সেই মার্কসম্যানের ভয়ে বিষয়টাকে সে আরও জটিল করে তুলতে পারে। তুমি ওর মোবাইলটা নাও, মোবাইলটা নিয়ে সাইবার টিমকে দিয়ে ওর মোবাইলে একটা স্পাই অ্যাপ এবং ক্যামেরা ইনস্টল করে দাও। এছাড়াও ওর বাইকে একটা জিপিএস ইনস্টল করে দাও। লিঙ্গাম সেটাই করে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় বিজয়ের কাছে আবারও সেই আননোন নাম্বার থেকে কল এসেছে। লোকটা বিজয়কে বলে, তুমি তো এখন বুঝতে পারছো আমি যেটা বলেছি সেটা সত্যি, তুমি একটু আড়ালে চলে যাও। বিজয় সেখান থেকে ওয়াশরুমে চলে আসে। লোকটা তাকে বলে, তোমাকে কিছু কথা বলার আগে তোমাকে আমি একটা ভিডিও সেন্ড করছি, সেটা দেখো। অন্যদিকে এসিপি সহ বাকি সবাই বিজয়ের কথাগুলো শুনছিল। ভিডিওতে দেখা যায় সেই মিনি মাইক্রোটা একটা বড় ভ্যানের ভিতরে উঠে যায়। সেই মার্কসম্যান বলে, পুলিশ আমাকে খুঁজছে যে আমি কোন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছি। অন্যদিকে 4 ঘন্টা আগেই আমি এই শহর থেকে বের হয়ে এসেছি। সেই মার্কসম্যান বলে, তুমি যদি ভিডিওটা পুলিশদের দেখাও তাহলে তারা হয়তো ট্রাক নাম্বার ট্র্যাক করার চেষ্টা করবে, কিন্তু সেটাও ফেক।
আর পুলিশ যতক্ষণে আমাকে খুঁজে বের করবে ততদিনে তোমার মা আর বোনের কবরের উপরে ঘাস জ্বালিয়ে যাবে। বিজয় বলে, আপনি আমার কাছ থেকে কি চান? সেই মার্কসম্যান বলে, ঠিক আছে, তুমি আগে কোনো অজুহাত দিয়ে এখান থেকে বের হয়ে পড়ো, আমি তোমাকে পরে কল করব। বিজয় তাই করে, সাথে সাথে অজুহাত দেখিয়ে সে থানা থেকে বের হয়ে আসে আর এসিপি 3 জনকে বলে বিজয়কে ফলো করার জন্য, ইউনিফর্ম ছাড়া তাকে দূরে থেকে ফলো করতে। অন্যদিকে একজন সাইবার অফিসার এসিপিকে বলে, স্যার, আমরা সেই লোকেশনটা ট্র্যাক করতে পারছি না, কারণ মার্কসম্যানের লোকেশনটা প্রত্যেক 30 সেকেন্ড পর পর এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করছে। এটা আমাদের হেডকোয়ার্টারে পাঠাতে হবে, সেখান থেকে হয়তোবা আমরা এটাকে ট্র্যাক করতে পারবো। এসিপি বলে, যা করার তাড়াতাড়ি করো। এরপরে সেই আননোন নাম্বার বিজয়কে আবার কল করে এবং একটা লোকেশনে আসতে বলে। সেই লোকেশনে আসার পরে বিজয়কে সে বলে পাশে থাকা একটি মুরগির দোকানে যেতে, যেখানে মুরগিগুলোকে বিভিন্ন রকমভাবে কাটা হচ্ছিল, ছেঁড়া হচ্ছিল। এসব দেখে বিজয় সহ্য করতে পারে না, কারণ সে একজন ভেজিটেরিয়ান ছিল। সে কখনোই এমন পশু হত্যা সহ্য করতে পারে না। এগুলো দেখে সে বমি করে দেয়। সেই মার্কসম্যানকে বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমাকে এগুলো কেন দেখাচ্ছ? আমি এগুলো সহ্য করতে পারছি না। মার্কসম্যান বলে, আমরা ভাগ্যকে কখনো পরিবর্তন করতে পারি না, তোমার ভাগ্যে এটাই লেখা ছিল, তাই তোমাকে এটাই করতে হবে। এরপরে মার্কসম্যান আরও বলে, কিছুক্ষণের মধ্যে এই দোকানের অন্তত সবগুলো মুরগিকেই জবাই করা হবে, মেরে ফেলা হবে। সেই মার্কসম্যান বলে, এগুলো থেকে অন্তত একটা মুরগিকে তো তুমি বাঁচাতেই পারো, সেটাকে তুমি কিনে নাও, যেটা তোমার পছন্দ হয়। বিজয় একটা মুরগি কিনে বাড়িতে চলে আসে, কারণ মার্কসম্যান তাকে বাসায় আসতে বলেছিল। অন্যদিকে এসিপি সহ বাকি পুলিশরা বিজয় এবং সেই মার্কসম্যানের কথাগুলো শুনছিল। অন্যদিকে সেই 3 জন পুলিশ বিজয়কে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে। বাড়িতে আসার পরে মার্কসম্যান বিজয়কে আবারও কল করে। বিজয় তাকে বলে, আপনি কি চান? আমার যত সেভিংস আছে আমি আপনাকে দিয়ে দেব, তারপর আপনি আমার মা আর বোনকে ছেড়ে দিন। মার্কসম্যান বলে, তুমি আমাকে কত দিতে পারবে? বিজয় বলে, 15 লাখ। মার্কসম্যান বলে, তোমার বোনের বয়সটা তো তুমি জানোই, এছাড়া সে দেখতেও সুন্দরী, তাকে যদি আমি অন্য যে কোনো দেশে বিক্রি করে দেই কম করে হলেও 1 থেকে 1.5 কোটি টাকা পাবো। এছাড়াও তোমার মায়ের অর্গানগুলো যদি আমরা বিক্রি করে দেই সেখান থেকেও কমপক্ষে 1 কোটি টাকা পাবো। তো তুমি এখন বলো, তুমি কি আমাকে 2 কোটি টাকা দিতে পারবে? যদি না পারো আমি তোমাকে যেটা বলি সেটা করো। মার্কসম্যান বলে, তোমার বাড়িতেই অ্যামাজনের একটা পার্সেল আছে, সেটা খুঁজে বের করো। বিজয় সেটা খুঁজে বের করে আর ওপেন করে, দেখে সেখানে একটি ছুরি ছিল। মার্কসম্যান বলে, ছুরিটা দিয়ে সেই মুরগিটাকে কেটে ফেলতে। বিজয় বলে, আমি কোনো জীবিত প্রাণী হত্যা করতে পারবো না। এতে মার্কসম্যান রেগে যায়। সেখানে দেখানো হয় কীর্তিকে, যাকে সে বেঁধে রেখেছিল। মার্কসম্যান টেনে মেয়েটির পিঠের কাপড় ছিঁড়ে ফেলে এবং তার উপরেই অনেকগুলো মোমবাতি জ্বলছিল। সে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে এই মোমবাতির গলিত অংশগুলো তোমার বোনের পিঠে পড়তে শুরু করবে। এই বলে সে একটা মোমবাতি নিয়ে সেটার গলিত অংশগুলো কীর্তির পিঠে ফেলতে শুরু করে। কীর্তি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর বলে, ভাই আমাকে বাঁচাও। বিজয় কোনোভাবেই সেটা করতে পারছিল না। মার্কসম্যান দেখে বিজয় তারপরেও তার কোনো কথা শুনছিল না। এরপরেই মার্কসম্যান সেখানে একটা রশি তার হাতে নেয় আর বলে, এই রশিটা আমি ছেড়ে দিলে উপরে থাকা সব মোমবাতির গলিত অংশ তোমার বোনের পিঠে পড়বে। এরপরে তোমার বোন তোমার চোখের সামনেই বারবিকিউ হয়ে যাবে আর মমের গলিত অংশ দিয়ে সে নিজে একটা মমিতে পরিণত হবে। তাই আমি যেটা বলছি সেটা শোনো। আমি 3 গুণার সাথে সাথে তুমি যদি সেটা না করো তাহলে এই রশিটা আমি ছেড়ে দেব। অন্যদিকে কীর্তি চিৎকার করছিল। কীর্তি বিজয়কে বলছিল তাকে বাঁচানোর জন্য। সে বারবার চিৎকার করছিল। অন্যদিকে বিজয় কি করবে ভাবতে পারছিল না। 1 2 করে গুনতে থাকে মার্কসম্যান, কিন্তু 3 গোনার সাথে সাথে বিজয় অবশেষে মুরগিটাকে কেটে ফেলে আর সেই মার্কসম্যানও রশিটাকে টেনে ধরে আবারও বেঁধে ফেলে। এদিকে বিজয় নিজের হাতে এই প্রথমবার কোনো প্রাণীকে হত্যা করার পরে সে একেবারে হতাশ হয়ে পড়ে। লিঙ্গাম এসিপিকে বলে, স্যার এখনই আমাদের বিজয়ের কাছে যাওয়া উচিত। এসিপি বলে, সেটা যেয়ে আমরা কি করব? আমরা এখনো কলটাই ট্রেস করতে পারছি না। অন্যদিকে এইভাবে আমরা তো অন্তত সেই খুনির ইনফরমেশনটা পাচ্ছি যে এখনও বিজয়ের মা এবং বোন জীবিত রয়েছে। আমরা যদি এখন ওর কাছে যাই তাহলে সেই খুনি রেগে যাবে, হয়তোবা সে তার বোন এবং মাকে মেরেও ফেলতে পারে। কল ট্রেস হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু তাকে ফলো করে যাব। পরদিন সকালে মার্কসম্যান বিজয়কে আবারও কল করে আর বলে, আজকের দিনটা তোমার এবং আমার দুজনের জন্যই স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে এসিপিও এই সব কিছু শুনতে পারছিল। মার্কসম্যান বিজয়কে বলে, আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি, সেই লোকেশনে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাও। বিজয় সেখানেই আসছিল, কিন্তু সেই পুলিশরা তাকে ফলো করছিল। মার্কসম্যান বলে, আমি তোমার সাথে গেম খেলছি, এই গেমটা আমার সাথে ডাবল গেম খেলার চেষ্টা করো না। তোমার আর আমার মধ্যে পুলিশের কাজটা কি? তুমি যদি চাও তোমার মা আর বোন বেঁচে থাকুক তাহলে পুলিশকে ফাঁকি দিয়ে চলে এসো। বিজয় এতে ভয় পেয়ে যায়।
তার শার্টের বোতামে থাকা হিডেন ক্যামেরাটি সে ফেলে দেয়। এরপরে বাইকটা জোরে চালাতে শুরু করে। এসিপি সবকিছু শোনার পরে সে পুলিশদের বলে বিজয়কে ধরার জন্য, তারাও যেন বিজয়কে ফলো করে। বাইক চেস করার পরে একটা সময় তার বাইকটা একটা ডেড এন্ডে রেখে সে গলি দিয়ে দৌড়াতে শুরু করে। একটা সময় 3 জন পুলিশ বিজয়কে হারিয়ে ফেলে। এসিপি তাদের বিজয়ের মোবাইলের লোকেশন দেয়, তারা সেখানে যেতে শুরু করে, কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা বিজয়কে দেখতে পায় না। এসিপি বিজয়কে কল করে, দেখা যায় সেখানে সেই মোবাইলটা একটা ভাঙা গাড়ির ভেতরে বাজছিল। অন্যদিকে দেখা যায় মার্কসম্যান তাকে বলেছিল তোমার মোবাইল লোকেশন তারা ট্র্যাক করছে, তোমার মোবাইলটা সেই গাড়ির ভেতরে রাখো, আর সেই গাড়ির ভেতরে আরও একটা মোবাইল আছে, সেটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাও। এদিকে একটার সময় মার্কসম্যান বিজয়কে বলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেছো। দেখা যায় সেটা ছিল কালীর বাড়ি। সে কালীর বাড়ির ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই সেখানে লোকেরা বাধা দেয়। মার্কসম্যান তাকে যা যা শিখিয়ে দেয় বিজয় তাই বলতে শুরু করে। সে বলে সে কালীর সাথে দেখা করতে চায় এবং ডক্টর কারুণাকরণ তাকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তার সাথে কথা বলতে পাঠিয়েছে। লোকগুলো তাকে ভেতরে নিয়ে যায়। বিজয় তার সামনে যেয়ে বসে। মার্কসম্যান বিজয়কে ফোনে বলে দিচ্ছিল কালীকে তার কি বলতে হবে। প্রথমে বিজয় কালীকে বলে একটা খুন করতে হবে। তারা ভাবে হয়তো ছেলেটা ভালোবাসায় ধোঁকা খেয়েছে, নয়তোবা তার স্ত্রী কোনো পরকীয়ায় আসক্ত, তাদেরই খুন করার জন্য এসেছে। কিন্তু মার্কসম্যানের কথা মতো বিজয় বলে একজন রাউডিকে, সে অনেক বড় একজন রাউডি, নামটা হচ্ছে কালী। এটা শুনে কালী এবং তার লোকেরা হাসতে থাকে। এরপরে কালীর লোক কাশী ডক্টর কারুণাকরণকে কল করে এবং বিজয়ের ছবি দেখে জিজ্ঞেস করে সে কি তার কাছ থেকে এসেছে কিনা। ডক্টর বলে না, এই বিজয়কে সে চেনে না। কালীর লোকরা তাকে মারতে চায়, ঠিক তখনই কালীর ফোনটা বেজে ওঠে, আর সেখানে কালীর ভাইকে কেউ আটকে রেখেছিল। এটা দেখে কালী ভয় পেয়ে যায়। মার্কসম্যান এরপরে কালীর সাথে কথা বলতে থাকে। সে বলে কলটা টিভির সাথে কানেক্ট করতে। কাশী সেটাই করে। মার্কসম্যান কালীর ভাইকে একটি গ্লাসের জারের ভেতরে বন্দি করে রেখেছিল, বেঁধে রেখেছিল, আর সেখানে একটা পাইপ দিয়ে পানি পড়তে শুরু করে। মার্কসম্যান বলে 5 মিনিটের মধ্যে এই পুরো গ্লাস জারটা পানি দিয়ে ভরে যাবে, আর সেই পানির নিচে ডুবে মারা যাবে তোমার ভাই। অন্যদিকে বিজয়ের মাকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছিল এবং সেখানে একটা স্ক্রুড্রাইভার ঘুরছিল, যেটা বিজয়ের মায়ের চোখের দিকে আসছিল, আর সেই মেশিনটার অপর প্রান্তে রশি দিয়ে ধরে রেখেছিল বিজয়ের বোন কীর্তি, যাতে সেটা বিজয়ের মায়ের দিকে যেতে না পারে। কিন্তু সে মেয়ে মানুষ, এত ভারী মেশিন সে আটকে রাখতে পারছিল না। ধীরে ধীরে মেশিনটা সেই দিকে যাচ্ছিল। মার্কসম্যান বলে তোমাদের মধ্যে এখন একটা গেম হবে, যে এই গেমটাতে জিতবে তার পরিবার বেঁচে যাবে আর অন্যজনের পরিবার মারা যাবে। মার্কসম্যান আরও বলে গেমটা হবে 1 ভার্সেস 1। একদিকে কালী, যে 36টা মার্ডার করে একজন বড় গ্যাংস্টার হয়ে গেছে, অন্যদিকে বিজয়, যে গতকাল রাতে প্রথমবারের মতো একটি মুরগিকে মেরেছে। মার্কসম্যান বলে কালীর সব লোককে সেখান থেকে বের হয়ে যেতে। কালী কোনো উপায় না দেখে তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে বলে এবং বিজয়কে সব দরজা লাগিয়ে দিতে বলে। এরপরেই বলে তোমাদের হাতে 5 মিনিট সময় রয়েছে, নিজেদের পরিবারকে বাঁচাতে চাইলে ফাইট শুরু করো। বিজয় প্রথম কালীকে আঘাত করে, কিন্তু কিছুই হয় না। কালী তাকে মারতে শুরু করে। মার খেয়ে বিজয় অনেকটা আহত হয়ে যায়, কিন্তু সে দেখতে পায় সেই মেশিনটা তার মায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তাই সে লড়াই করতে শুরু করে এবং কালীকে মারতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে তাকে মারতে পারে না। অন্যদিকে কালী তাকে প্রচণ্ডভাবে মেরে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে মার্কসম্যান বলে না, খেলাটা জমছে না। খেলাটাকে আরও একটু মজাদার করার জন্য সে কীর্তির পায়ের নিচে পেট্রোল ঢেলে দেয়, যার ফলে সেটা আরও পিছলে হয়ে যায়। সে রশিটা আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। এটা দেখে বিজয় আবারও কালীর উপরে হামলা করার চেষ্টা করে। অবশেষে হাতের কাছে একটা হাতুড়ি দিয়ে সে বারবার পেটাতে থাকে কালীকে। কালী তারপরেও বিজয়কে আঘাত করে। কালী মার্কসম্যানের উদ্দেশ্যে বলে আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমার পরিবারের উপরে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ। ঠিক তখনই সুযোগ পেয়ে বিজয় একটা কাচের টুকরো নিয়ে কালীর গলায় আঘাত করে। এতে ধীরে ধীরে কালী সেখানেই মারা যেতে শুরু করে। বিজয়ের সেখানে খুব ভয় পাচ্ছিল। সে মার্কসম্যানকে বলে আমি এমন কি করেছি যে তুমি আমাকে আর আমার পরিবারকে এভাবে টর্চার করছো। মার্কসম্যান বলে ভালো খারাপ সবকিছুই তোমার নিজের, আর মনে রেখো কার্মা সবসময় ফিরে আসে, কেউ এর থেকে পালাতে পারবে না, তুমিও নাও। আপাতত তুমি কালীর লোকদের হাত থেকে বেঁচে ফেরো, তারপরে তোমার সাথে দেখা হবে। এই বলে মার্কসম্যান কলটা কেটে দেয়। অন্যদিকে কালীর লোকেরা ভেবেই নিয়েছিল কালী বিজয়কে মেরে ফেলবে, কিন্তু অনেকক্ষণ ধরে কোনো সারশব্দ না পেয়ে তারা উপর দিয়ে দেখে, আর দেখে কালী সেখানে মরে পড়ে আছে। এটা দেখে তারা পাগল হয়ে যায়। বিভিন্ন দরজা ভেঙে
ভেতরে ঢোকার চেষ্টা করে। একটা সময় তারা ভেতরে ঢুকে যায় আর বিজয়কে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এসিপি এবং তার বাকি পুলিশরা চলে আসে, কালীর লোকদের মেরে বিজয়কে বাঁচিয়ে নেয়। এদিকে এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে। 36 মার্ডার করা একজন রাউডিকে সাধারণ একটি ছেলে খুন করে ফেলেছে, আর তাকে দিয়ে এই কাজটা করিয়েছে রহস্যময় একজন মার্কসম্যান। আদালতে বলা হয় যে এখানে বিজয়ের কোনো দোষ নেই, সে পরিস্থিতির শিকার। এই অবস্থাতে আদালত বিজয়কে কোনো শাস্তি দেবে না, শুধুমাত্র কয়েকদিনের জন্য তাকে পুলিশ হেফাজতে থাকতে হবে। এদিকে সাধারণ মানুষ ভাবছিল উল্টোটা। তারা ভাবতে থাকে যে কালীর মতো একজন গ্যাংস্টারকে এরকম সাধারণ একজন মানুষ কিভাবে মারতে পারে। তাদের মনে হচ্ছে পুলিশে এই কাজটা করেছে। এরপরে তারা সেই দোষটা বিজয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তখনই মার্কসম্যান বলে, চলো তোমাদেরকে আসল সত্যটা জানতে দেই। এরপরে সে সবাইকে একটা ভিডিও শেয়ার করে, যেখানে সেই ভিডিওটা পুরোপুরি ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিওটা ছিল বিজয় কিভাবে কালীকে মেরেছে। এই ভিডিওটা নিয়ে সরকারের মধ্যে হইচই পড়ে যায়। অনেকে বলতে থাকে এই ভিডিওটা দেখে বাচ্চাদের মধ্যে অনেক প্রভাব পড়বে, আবার অনেকে বলতে থাকে এই মার্কসম্যানকে খুঁজে বের করা দরকার, না হলে এভাবে চলতে থাকলে দেশের মানুষ তাদের নিরাপত্তা হারাবে। অন্যদিকে সাধারণ মানুষরা বলতে থাকে এতে বিজয়ের কোনো হাত নেই, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে, পুরো দোষটাই সেই মার্কসম্যানের, সে তাকে বাধ্য করেছে এইসব করতে। এদিকে এসিপি বলে, ভালো করে ইনকোয়ারি শুরু করো। বিজয়, তার মা এবং তার বোনের গত 3 বছরের সব কল হিস্টোরি এবং সব ব্যাকগ্রাউন্ড চেক করো। নিশ্চয়ই এই মার্কসম্যানের সাথে বিজয়ের কোনো সম্পর্ক রয়েছে, না হলে সে এমনিতেই তার মা আর বোনকে কিডন্যাপ করেনি। হোম মিনিস্টার একটি মিটিং ডাকে। সে সেখানে বলে, এই মার্কসম্যান কে? সে কি একজন সাইকো নাকি একজন সিরিয়াল কিলার? যেই হোক না কেন তাকে খুঁজে বের করা দরকার। হোম মিনিস্টার ইয়াভেন্দানকে বলে, আপনারা কি করছেন? ইয়াভেন্দান বলে, আমরা তার লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু তার কল লোকেশন প্রত্যেক 30 সেকেন্ড পর পর এক দেশ থেকে অন্য দেশে শিফট হচ্ছে, আমরা সেটা ট্রেস করতে পারছি না। তখনই হোম মিনিস্টার বলে, প্রয়োজনীয় ডার্ক ওয়েব থেকে কোনো হ্যাকারকে ট্র্যাক করুন যে এই লোকেশনটা ট্রেস করতে পারবে। তারপরও যে করেই হোক এই মার্কসম্যানকে থামাতে হবে। সেই নির্দোষ ছেলেটাকে দিয়ে একের পর এক ক্রাইম করিয়ে চলছে, এটা তো হতে দেওয়া যায় না। এদিকে সবকিছু ইনকোয়ারি করার পরে একজন পুলিশ অফিসার এসিপির কাছে আসে আর বলে, সবকিছু একদম পরিষ্কার। তারা এই 3 বছরে বেশি কয়েকটি নাম্বার থেকে কল করেনি, যাদেরকে কল করেছে তারা সবাই তাদের পরিচিত। বিজয়ের বাবা মারা গেছে, তারা 3 জনই থাকতো। বিজয় একটি আইটি কোম্পানিতে কাজ করত, সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি, সবকিছুই ক্লিয়ার। হোম মিনিস্টারের কথা মতো ডার্ক ওয়েব থেকে একজন হ্যাকারকে হায়ার করা হয় সেই লোকেশনটা ট্রেস করার জন্য। অন্যদিকে লিঙ্গাম বসে কাজ করছিল, তখনই ফোন বাজতে দেখা যায়। সে দেখতে পায় তার ফোন নয়, বরং ড্রয়ারের ভেতরে বিজয়ের যে ফোনটা রাখা হয়েছিল সেটা বাজছে, আর সেটাও আননোন নাম্বার থেকে। সে ফোনটা নিয়ে দ্রুত এসিপির কাছে চলে আসে। ফোনটা এসিপি রিসিভ করে। এসিপি মার্কসম্যানকে বলে, তুমি কি চাও? সরকার তোমার সাথে নেগোশিয়েট করতে রাজি আছে। মার্কসম্যান বলে, তোমরা কারা? তোমরা তো সেই পুলিশ যারা এখন পর্যন্ত আমার লোকেশনটা পর্যন্ত ট্রেস করতে পারোনি। এখন কথা বাদ দিয়ে ফোনটা বিজয়কে দাও। এতে এসিপি রেগে যায়, ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরে মার্কসম্যান আবারও কল করে। সেখানে মার্কসম্যান বলে, তোমাদের কাছে 2টো অপশন আছে। প্রথম অপশন, ফোনটা বিজয়কে দেবে। দ্বিতীয় অপশন, বিজয়ের মা এবং বোনের খুনের খবর বিজয়কে দেবে। এসিপি লিঙ্গামকে ফোনটা দিয়ে আসতে বলে। লিঙ্গাম দৌড়ে যেয়ে বিজয়কে ফোনটা দেয়। বিজয় মার্কসম্যানকে বলে, আমি আপনার কথা মতো কালীকে মেরে ফেলেছি, এখন আমার মা বোনকে আপনি ছেড়ে দেন। তখন সেই মার্কসম্যান বলে, আমি 2 জন লোককে কিডন্যাপ করেছি, আর তার পরিবর্তে তুমি মাত্র একজন লোককে খুন করেই তাদের ফিরে পেতে চাও। তুমি আরও একজন মানুষকে খুন করবে, তারপরেই আমি তোমার মা এবং বোনকে ছেড়ে দেব। বিজয় বলে, আমি সেটা করতে পারবো না, তোমাকে পুলিশ এবং এসিপি ধরবে, আমি জানি তারা এটা করতে পারবে। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। এরপরেই দেখা যায় সেই মার্কসম্যান টিভিতে লাইভ চলে আসে এবং সাধারণ মানুষকে বলে, রাতে তো আপনারা এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই দেখেন, কিন্তু আজকে দেখবেন লাইভ মার্ডার শো। আজকে ঠিক 11:30 লাইভ মার্ডার শো হবে টিভিতে। এটা শুনে রেগে যায় এসিপি। সে বিজয়ের কাছে চলে আসে আর বিজয়কে টর্চার করে বলে, বলো তোমার সাথে এই মার্কসম্যানের সম্পর্ক কি? তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক না থাকলে কোনোভাবেই মার্কসম্যান তোমার মা এবং বোনকে কিডন্যাপ করতো না। অবশ্যই তুমি এই বিষয়ে কিছু জানো, আমাকে বলো। বিজয় বলে, আমি কিচ্ছু জানি না, আমার মা আর বোনকে ওরা মেরে ফেলবে, প্লিজ আমাকে সাহায্য করুন। এসিপিও বুঝতে পারে বিজয় কিছুই জানতো না, নাহলে সে এমনটা করতো না। লিঙ্গাম বিজয়কে শান্ত হতে বলে আর বলে যে তুমি এখন একটু রেস্ট নাও, আমরা বিষয়টা দেখছি, আমরা তোমার মা আর বোনকে বাঁচিয়ে নেব। এটা বলে সেখানে পানির বোতল আর কিছু খাবার দিয়ে যায়, কিন্তু বিজয় সেই খাবারটা ফেলে দেয়। পুলিশরা সেখান থেকে চলে যাবার পরেই সেই খাবারের প্যাকেট থেকে
ফোনের শব্দও আসতে থাকে। বিজয় ধীরে ধীরে যেয়ে সেই খাবারের প্যাকেটটা খুলে, কিন্তু সেখানে সে একটি মানুষের কাটা আঙুল দেখতে পায়। আর সেই আঙুলে একটা আংটি পরানো ছিল, যেটা দেখে বিজয় বুঝতে পারে এটা তার মায়ের হাতের আঙুল। এটা দেখে সে চিৎকার করে ওঠে, আবারও ভয়ে ভয়ে ফোনটা ধরে। মার্কসম্যান তাকে বলে, এখন তো তুমি বুঝতে পারছো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কি কি করতে পারি। বিজয় মার্কসম্যানকে বলে, আমি তোমার কথা শুনতে রাজি আছি, আমি খুন করব, কিন্তু আমি কিভাবে খুন করব? আমি তো জেলখানায় বন্দি, আমার চারপাশে পুলিশের রয়েছে, আমি এখান থেকে বের হব কি করে? মার্কসম্যান বলে, তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি শুধু যে প্যাকেটে খাবারটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরি শেষ করো। অন্যদিকে এই কথাগুলো শুনতে পাচ্ছিল এসিপি। এটা শুনে সে লিঙ্গাম বাকি পুলিশদের বলে, তাড়াতাড়ি বিজয়কে বাঁচাও, ও যেন খাবারগুলো খেতে না পারে। কিন্তু পুলিশ সেখানে আসার আগে বিজয় অনেকটা খাবার খেয়ে ফেলে। এতে করে সেখানে সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। সেখানকার ডক্টররা বিজয়কে চেক আপ করে জানতে পারে যে খাবারের ভেতরে কিছুটা পয়জন ছিল। সেখানে একজন ডক্টর চলে আসে আর বিজয়কে ট্রিটমেন্ট করতে শুরু করে। অন্যদিকে এসিপি সহ আরও একজন হায়ার অফিসার সেখানে ছিল। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বিজয়ের কোনো খবর না পেয়ে তারা ভেতরে যেতে চায়। নার্স তাদের যেতে বাধা দেয়, কিন্তু সেই হায়ার অফিসার জোর করে সেখানে ঢুকতেই দেখতে পায় দুইজন ডক্টরই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর বিজয় এবং সেই বড় ডাক্তার সেখান থেকে মিসিং। পেছনের দরজা খোলা। এসিপি এবং সেই হায়ার অফিসার দেখে বুঝতে পারে যে তারা এখান থেকে পালিয়েছে। সেই হায়ার অফিসার বলে, তুমি তো বলেছিলে বিজয় নির্দোষ, এখন তো বিজয় সেই হায়ার অফিসারকে নিয়েই পালিয়ে গেছে, তাকে কিডন্যাপ করেছে। এসিপি বলে, আমার মনে হচ্ছে বিজয় নয়, সেই ডক্টরই বিজয়কে নিয়ে পালিয়েছে। যে ডক্টর বিজয়কে কিডন্যাপ করেছে সে হচ্ছিল এই হসপিটালের ডিন। এসিপি নার্সকে জিজ্ঞেস করে, এই ডিন কি সবসময় ইমার্জেন্সি রোগীদের অ্যাটেন্ড করে? নার্স বলে, না, আজকেই প্রথম। তখনই এসিপি বুঝতে পারে সেই ডিন এটা ইচ্ছে করেই করেছে যাতে সে বিজয়কে কিডন্যাপ করতে পারে। তখনই লিঙ্গাম বলে, স্যার, এই ডক্টরই কি আমাদের মার্কসম্যান? তখনই দেখা যায় সেই ডক্টর বিজয়কে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এদিকে এসিপি ভাবতে থাকে। কিছুক্ষণ ভাবার পরে সে লিঙ্গামকে বলে, মার্কসম্যান জানতো যে আমরা বিজয়ের সবগুলো কলই ট্রেস করব এবং তাদের কথাগুলো শুনব। এই জন্য সে ইচ্ছে করেই বিজয়কে সে ভিডিওটা পাঠিয়েছে। সে ভিডিওতে দেখা গেছে সে ভ্যানের ভেতরে করে শহরের বাইরে চলে গেছে। আমার মনে হচ্ছে এই কাজটা সে ইচ্ছে করে করেছে যাতে সে আমাদের বিশ্বাস করাতে পারে সে আর এই শহরে নেই। কিন্তু আমার মনে হচ্ছে সেই মার্কসম্যান এখনও শহরে রয়েছে। সে লিঙ্গামকে অর্ডার দেয়, যাও, তুমি এখনই মার্কসম্যানের সব ভিডিও আমার কাছে নিয়ে আসো। ভিডিওগুলো ভালো করে দেখার পরে এসিপি দেখতে পায় বিজয়ের মাকে একটি ভিডিওতে বেঁধে রাখা হয়েছিল। সেটার ব্যাকগ্রাউন্ডে ওয়ালের ভেতরে কিছু একটা লেখা রয়েছে। সেটি স্পষ্ট করে দেখেই তারা দেখতে পায় সেখানে ফ্রোজেন লেখা, অর্থাৎ বিজয়ের মা এবং বোনকে রাখা হয়েছে কোনো একটা পুরাতন আইস মিলে। এসিপি অর্ডার দেয় এই শহরে যতগুলো আইস মিল রয়েছে সেগুলোর সবগুলোর ঠিকানা বের করতে এবং কোনগুলো পরিত্যক্ত সেগুলোর লিস্ট আলাদা করতে। এছাড়া সাথে সাথে তাদের বিল্ডিং প্ল্যানটাও নিয়ে আসার জন্য। এদিকে বিজয়ের জ্ঞান ফিরে। সে ডক্টরকে বলে, আপনি কে, আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ডক্টর বলে, সেই মার্কসম্যান তোমার মা এবং বোনকে কিডন্যাপ করার আগে আমার ছেলেকে কিডন্যাপ করেছে আর বলেছে সে আমার ছেলেকে তখনই ছাড়বে যখনই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। বিজয় এটা শুনে খুশি হয় আর বলে, স্যার, আপনাকে ধন্যবাদ। আমি মার্কসম্যানকে রিকোয়েস্ট করব সে যেন আমার মা আর বোনকে ছেড়ে দেয়। এদিকে এসিপি সেই আইস কারখানাগুলোর লিস্ট দেখে। এছাড়া সেই আইস কারখানাগুলোর বিল্ডিং প্ল্যান দেখে, যেটার একটা দেখে তার কিছুটা সন্দেহ হয় এবং সেখানে সে যেতে শুরু করে। এদিকে বিজয় এবং সেই ডক্টরকেও দেখা যায় একটা পরিত্যক্ত কারখানায় আসতে, আর সেখানে আসতেই টিভিতেই সেই মার্কসম্যানকে দেখা যায়। অন্যদিকে সাধারণ মানুষের টিভিতেও সেই লাইভটা শুরু হয়ে যায়। বিজয় মার্কসম্যানকে বলে, আপনি আমাদের সাথে এমনটা কেন করছেন? সেই ডক্টর বলে, আমি ওকে চিনি না, ও আমাকে চিনি না, কেন তুমি এমনটা করছো? তখন সেই মার্কসম্যান বলে, ঠিক আছে, তোমাদের দুজনের সম্পর্কে মানুষকে আগে জানানো দরকার। মার্কসম্যান বলে, তোমরা জানতে চাও তো তোমরা কি অপরাধ করেছো? তোমাদের সাথে সাথে মানুষরাও জানতে পারবে তোমরা আসলে কি করেছো। করোনার সময়, সেই সময়ে মানুষরা একে একে মারা যাচ্ছিল, চারিদিকে শুধু লাশের মিছিল, আর সেই মৃত্যু ঠেকাতে হসপিটালের ডক্টররা লড়াই করছিল। আর সেই ডক্টররা যেন এক একজন যোদ্ধা, আর সেই যোদ্ধাদের মধ্যে আমার একজনও ছিল, আমার অনিতা। সেও দিনরাত 24 ঘন্টা চেষ্টা করে যাচ্ছিল যাতে এই মানুষগুলোকে বাঁচানো যায়। এরপরেই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডক্টর অনিতা লাইভে এসে একটি ভিডিও করছিল। অনিতা লাইভে এসে বলে, আমরা আজকে খুবই অসহায়, আমাদের চোখের সামনে আমরা মানুষদের মরতে দেখছি। একজন লোক আমাকে মারা যাওয়ার আগে বলেছিল আমি একজন অটো ড্রাইভার, আমার সংসারে আমি ছাড়া আর কেউ উপার্জন করার মতো নেই, আমার দুটো মেয়ে রয়েছে যাদের বিয়ে দিতে হবে, আমি যদি মারা যাই তাহলে ওদেরকে দেখবে,
প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। কিন্তু সেই লোকটাও চোখের সামনেই মারা গেল। তারা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারছিল না অক্সিজেনের অভাবে। অন্যদিকে হসপিটালেও অক্সিজেন ছিল না। আরও একজন গর্ভবতী মহিলা আমাকে বলছিল যে আমি জানি আমি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, আপনি আমাকে শুধু শুধু মিথ্যে আশ্বাস দিচ্ছেন। অনিতা লাইভে বলে, আমরা ডক্টর হওয়ার সত্ত্বেও আমাদের চোখের সামনে এরকম অসহায়ভাবে মানুষদের মরতে দেখছি। প্রত্যেক ঘন্টায় 40 থেকে 50 জন মানুষ এই হসপিটালে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এরপরে অনিতা সবার কাছে অনুরোধ করে, যারা যেভাবে পারুন, যেখান থেকে পারুন, হসপিটালে অক্সিজেন সরবরাহ করুন। এই ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সাংবাদিকরা বিভিন্ন নেতাদের কাছে এইসব প্রশ্ন রাখে। তারা বলে প্রত্যেকটা হসপিটালে এই ধরনের অক্সিজেন সরবরাহ করা হয়, কিন্তু আমরা কি জানতাম যে মুহূর্তের মধ্যেই পুরো দেশ এভাবে আক্রান্ত হবে। আমরা এখনই সেই সব হসপিটালগুলোতে 200 সিলিন্ডার অক্সিজেন পাঠিয়ে দিচ্ছি। এরপরে সেই ডক্টর কারণকে দেখানো হয় যে অনিতার ভিডিও দেখছিল আর রেগে যাচ্ছিল। অন্য একজন ডক্টরকে ডেকে বলে, এই কেমন ডক্টর, এই ধরনের কথা বলছে লাইভে এসে, ওর জন্য সব জায়গা থেকে আমাকে প্রেশার দেওয়া হচ্ছে, ওকে জেনারেল ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করো। অন্যদিকে দেখা যায় সেই পলিটিশিয়ান তার কথা রেখেছিল। 200 সিলিন্ডার অক্সিজেন সেই হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানকার রোগীদের অক্সিজেন দিয়ে সেই যাত্রায় বাঁচিয়ে নেওয়া হয়। কিন্তু রাতের বেলাতেই দেখা যায় অ্যাম্বুলেন্সে করে সেই হসপিটাল থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই অনিতাকে অন্যজন ডক্টর কল করে আর বলে গ্যাস সিলিন্ডারের গ্যাসগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে, তারা নিঃশ্বাস নিতে পারছে না। অনিতা সেখানে দ্রুত চলে আসে আর দেখে গ্যাস সিলিন্ডারের গ্যাসগুলো হঠাৎ করেই শেষ হয়ে গেছে, অর্থাৎ সেটা পরিপূর্ণভাবে অক্সিজেন দ্বারা পরিপূর্ণ ছিল না। অনিতা সেই গর্ভবতী মহিলাকে নিয়ে আইসিইউতে চলে আসে এবং 2-1 রোগীকে রিকোয়েস্ট করে যে আপনি এখনও অনেকটাই সুস্থ, আপনি অক্সিজেন ছাড়াও 2 থেকে 3 ঘন্টা জীবিত থাকতে পারবেন, কিন্তু এর অবস্থা অনেকটাই সিরিয়াস, আপনার অক্সিজেন মাস্কটা খুলে দিন। কিন্তু কেউ রাজি হয় না। বাধ্য হয়ে অনিতা তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। অক্সিজেন নিয়ে আসার জন্য সে নিচে যায় দারোয়ানের কাছে, কিন্তু দারোয়ান বলে তার সাথে কথা না বলে বড় ডক্টর বা ডিনের সাথে কথা বলতে। অনিতা সেখানে জানতে পারে যে নতুন আর কোনো অক্সিজেন সিলিন্ডার নেই। এতে তার মনে সন্দেহ জাগে। সে হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখতে পায় ইচ্ছে করেই গ্যাস সিলিন্ডারগুলো রাতের অন্ধকারে অন্য কোথাও পাচার করা হচ্ছিল। এটার সে ভিডিও করে নেয় এবং সেই ডিনের কাছে চলে যায় আর বলে, আপনি এমনটা কি করে করতে পারলেন, যেখানে আমি এত কষ্ট করে সবার কাছ থেকে চেয়ে 200 গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিলাম এই হসপিটালে, আর আপনি সেই গ্যাস সিলিন্ডারগুলো রাতের আধারে পাচার করে দিচ্ছেন শুধুমাত্র টাকার লোভে। কিন্তু ডক্টর বলে, আমি যে কাজটা করেছি সেটাও মানুষদের বাঁচানোর জন্যই। অনিতা বলে, তার মানে আপনার মতে গরিবদের বাঁচার কোনো অধিকার নেই, শুধুমাত্র ধনীদের জীবনেরই মূল্য রয়েছে। ডক্টর বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এই দেশের অর্থনীতিতে ধনীরাই অবদান রাখে, গরিব দুঃখী চাষারা তাদের কোনো অবদান নেই। এরপরে ডক্টর অনিতাকে বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখার জন্য কত টাকা চাও আমাকে বলো, আমি তোমাকে দেব। অনিতা এতে রেগে যায় আর ডক্টরকে চড় মেরে বলে, রাতের ভেতরে যদি সেই গ্যাস সিলিন্ডারগুলো হসপিটালে ফিরে না আসে, আমি এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দেব এবং তোমার মুখোশ সবার সামনে নিয়ে আসবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ডক্টর বাধ্য হয়ে সেই গ্যাস সিলিন্ডারগুলো আবারও হসপিটাল আনতে বাধ্য হয়। সেখান থেকে ফিরে এসে সে জানতে পারে সেই গর্ভবতী মহিলা অক্সিজেনের অভাবে মারা গেছে। অনিতা কান্না করতে থাকে। সে বলে সে একজন খুনি। অন্য ডক্টর বলে, তুমি নও, বরং এই হসপিটালের ডিন খুনি, তার কারণে সেই গর্ভবতী মহিলাকে মরতে হয়েছে। আমাদের উচিত তার মুখোশটা সবার সামনে টেনে খুলে দেওয়া। এদিকে অক্সিজেন ফিরে আসায় আবারও সব রোগীরা সেই যাত্রায় বেঁচে গিয়েছিল। এদিকে তার ডিউটি করছিল অনিতা। ঘুম খাওয়া কিছু ছিল না, এজন্য অন্য একজন ডক্টর তাকে বলে, 3 দিন ধরে তুমি অনেক পরিশ্রম করছো, এখন তুমি বাসায় যাও, আমি এই দিকটা সামলে নেব, বাসায় যেয়ে রেস্ট নিয়ে তারপরে এসো। অনিতা বাসায় চলে যায়। এদিকে ডক্টর কারুণাকরণ কল করে কালীকে আর বলে, একটা মেয়ে আমাদের জন্য হুমকি হয়ে যাচ্ছে, সে আমাদের 10 বছরের বিজনেসটা ধ্বংস করে দিতে চাইছে। সেই মেয়েটার হাত থেকে রক্ষা করতে চাইলে মেয়েটাকে মেরে ফেলতে হবে, তাড়াতাড়ি কাজটা করে ফেলো। কালী তাকে বলে ঠিকানা দেওয়ার জন্য। কালীর লোকেরা সেখানে যায় এবং অনিতার অ্যাপার্টমেন্ট থেকে তাকে ধরে নিয়ে আসে। অনিতা সেখানের অনেক ফ্ল্যাটেই সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। কালীর লোকেরা সেখানে তাকে টর্চার করে। এরপরেই সেই ডক্টর ভিডিও কল দেয় আর বলে, তোমার মতো সাধারণ একজন ডক্টর আমাকে হুমকি দেয়, কত বড় সাহস। তখনই অনিতা বলে, তোমার পাপের শাস্তি তোমাকে একদিন পেতেই হবে, এর শাস্তি তুমি পাবে। ডক্টর তাদের বলে মেয়েটিকে মেরে ফেলার জন্য। সেখানের কালীর লোকেরা মেয়েটিকে টর্চার করতে থাকে, কিন্তু তারপরেও অনিতা মারা যাচ্ছিল না দেখে সেখানে কালী চলে আসে আর একটা ছুরি দিয়ে অনিতাকে বারবার আঘাত করতে থাকে। অনিতা সেখানেই মারা যায়।
কালী এবং তার লোকেরা সেখান থেকে চলে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। মার্কসম্যান বলে, অনিতার মতো পিওর সোলের একজন মানুষ তোমার মতো লোভী মানুষের জন্য মারা গেছে। বিজয় বলে, এতে আমার দোষটা কোথায়? আমার পরিবারকে কেন তুমি টর্চার করছো? মার্কসম্যান বলে, সেই অ্যাপার্টমেন্টে তুমিও থাকতে। তুমি যদি অনিতাকে সাহায্য করতে তাহলে হয়তোবা অনিতা বেঁচে থাকতো। কালী তাকে আঘাত করে চলে যাওয়ার পরেও অনিতা বেঁচে ছিল। 15 মিনিট ধরে সে সবার কাছে সাহায্য চেয়েছে। সেই অ্যাপার্টমেন্টের একজন সিঙ্গেল মানুষও যদি তাকে ডক্টরের কাছে নিয়ে যেত অথবা একটা অ্যাম্বুলেন্সকে কল করতো তাহলে হয়তোবা আজকে অনিতা বেঁচে থাকতো, কিন্তু তোমরা সেটা করনি। বিজয় বলে, আমি কিভাবে সাহায্য করতাম? কালীর এতজন লোক ছিল। মার্কসম্যান বলে, কেন? তুমি এতজন লোকের সামনেই তো কালীকে মেরে ফেলেছ। তখন তুমি চাইলেই সেটা করতে পারতে, কিন্তু তুমি সেটা করনি। বিজয় বলে, সেখানে আমি ছাড়া তো অনেকেই ছিল, তাহলে আমার ফ্যামিলিকে কেন তুমি চুজ করলে? মার্কসম্যান বলে, আমি এখানে শুধু তোমার ফ্যামিলিকে হুট করে চুজ করিনি, আমি সবগুলো ফ্যামিলির ভেতরে ড্র করেছি, আর সেখানে তোমার নামটাই উঠে এসেছে। মার্কসম্যান বলে, তোমাদের মতো সাধারণ মানুষরা যদি প্রতিরোধ গড়ে তুলতো তাহলে অনেক ক্রাইম কমে যেত। কোনো অপরিচিত মানুষ বিপদে পড়লে তোমরা সাধারণ মানুষরা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখো। ত্রিপুরাতে শুধুমাত্র 3 জন লোক এক কাপলকে খুন করে মেরে ফেলে দিন দুপুরে সবার সামনে। সেখানে অন্তত 300 জন মানুষ উপস্থিত ছিল। এর মধ্যে যদি 30 জন বা 10 জন মানুষও প্রতিরোধ করত তাহলে তাদেরকে মরতে হতো না। সেই 3 জন ভয়ে সেখান থেকে পালিয়ে যেত, কিন্তু তারা সেটা করেনি। মার্কসম্যানের কথাগুলো শুনে যেসব সাধারণ মানুষ লাইভ দেখছিল তাদের চোখ দিয়ে পানি বের হতে থাকে। আসলে মার্কসম্যান যে কথাগুলো বলছিল সে সবকিছুই সত্যি। আমরা সাধারণ মানুষরা অন্যের বিপদ দেখে এগিয়ে না গিয়ে এখন দাঁড়িয়ে থাকি। এরপরে মার্কসম্যান বলে, চলো গেম শুরু করা যাক। বিজয়ের মা এবং বোনকে একটি কাচের বাক্সের ভেতরে আটকে রাখা হয়েছিল, আর সেটার ভেতরে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন প্রোভাইড করা হচ্ছিল। মার্কসম্যান বলে, ফাইট শুরু হওয়ার সাথে সাথে এখান থেকে অক্সিজেন কমতে শুরু করবে, আর অক্সিজেন একেবারে শেষ হয়ে গেলে অক্সিজেন ছাড়া তোমার মা আর বোন সর্বোচ্চ 2 মিনিট বাঁচতে পারবে। অন্যদিকে ডিনের ছেলেকে একটি টেবিলে শুয়ে রাখা হয়েছিল, আর সেখানে লোহার একটা চাকা ঘুরছিল। মার্কসম্যান বলে, এই চাকাটা ঘুরে ঘুরে তোমার ছেলের কাছে যেতে 5 মিনিট সময় লাগবে, আর 5 মিনিট পরেই এই চাকাটা তোমার ছেলেকে 2 খণ্ড করে দেবে। তো তোমাদের হাতের সময় আছে মাত্র অল্প, তাড়াতাড়ি ফাইট শুরু করো। এটা দেখে দ্রুত বিজয় ডক্টরকে আঘাত করে। অন্যদিকে ডক্টরও বিজয়কে আঘাত করে। তার হাতে একটা ছোট সার্জিক্যাল নাইফ ছিল, সেটা দিয়ে সে বিজয়কে আঘাত করতে থাকে। ডক্টর বলে, তুমি কি ভেবেছ ডক্টর দেখে তুমি আমাকে সহজেই মেরে ফেলতে পারবে? আমি এক্স্যাক্টলি জানি কোথায় আঘাত করলে তুমি মারা যাবে। ডক্টর তাকে আঘাত করতে থাকে। অন্যদিকে বিজয় তার মা আর বোনকে বাঁচানোর জন্য ডক্টরকে আঘাত করার চেষ্টা করে। বিজয় কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না, কিন্তু যখনই বিজয় দেখতে পায় তার মা আর বোন একেবারে শেষ সময় চলে এসেছে, তারা বাঁচতে পারছে না, তখনই সে ডক্টরকে মারতে শুরু করে, আর একটা সময় ডক্টরকে সেখানে মেরে ফেলে। তখনই দেখা যায় এসিপি সেই আইস কারখানায় চলে আসে, এবং সেটার ভেতরে ঢুকতেই সে দেখতে পায় মার্কসম্যানের পুরো সেটআপটাই সেখানে ছিল, আর সে সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে। এসিপি তার পিছনে না যেয়ে বরঞ্চ সে বিজয়ের মা এবং বোন আর সেই ডক্টরের ছেলেকে সেখানে বাঁচিয়ে নেয়, কিন্তু সে মার্কসম্যানকে আর ধরতে পারে না। এদিকে বিজয়ের কেসের আদালতে রায় শোনানো হয়। সেখানে বলা হয় বিজয়ের এখানে কোনো দোষ নেই, যা করেছে সে মার্কসম্যান করেছে, পুরো দোষটাই মার্কসম্যানের। বিজয় শুধুমাত্র তার পরিবারকে বাঁচানোর জন্যই 2টি খুন করেছে, তারপরেও অন্যের নির্দেশে। তাই বিজয়কে কোনো শাস্তি না দিয়ে তাকে শুধুমাত্র 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো, আর মার্কসম্যানকে খুব দ্রুত ধরার নির্দেশ দেওয়া হলো। এদিকে কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন করছিল এসিপি। কয়েক সপ্তাহ পরে সে বিজয়ের সাথে দেখা করতে আসে। বিজয় এসিপিকে ধন্যবাদ দেয় তার মা আর বোনকে বাঁচানোর জন্য, কিন্তু এসিপি বলে, তোমার সেই মার্কসম্যানকে ধন্যবাদ দেওয়া উচিত। বিজয় বলে, আপনি এটা কি বলছেন? যে আমাদের উপর এত টর্চার করলো তাকে কেন ধন্যবাদ দেব? তখনই এসিপি বলে, যখনই আমি সেখানে গিয়েছিলাম সব মেশিনগুলো আমি খুব ভালো করে পরীক্ষা করেছি। তোমার মা আর বোনকে যে জারের ভেতরে আটকে রাখা হয়েছিল, আর সেখানে যে গ্যাস সিলিন্ডারটা ছিল সেটার ভেতরে তোমার মা আর বোনের বাঁচানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল। তোমাকে যেটা দেখানো হয়েছে যে অক্সিজেন শেষ, সেটা আসলে মিথ্যে ছিল। সেখানে কিছু অক্সিজেন ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তোমার মা আর বোন যাতে বেঁচে থাকতে পারে তার জন্য যথেষ্ট অক্সিজেন সেখানে ছিল। অন্যদিকে সেই ডক্টরের ছেলেকেও মারার কোনো পরিকল্পনা ছিল না সেই মার্কসম্যানের, কারণ সেই মেশিনটা এমনভাবে সেট করা হয়েছিল যাতে সেই চাকাটা যখনই সেই ডক্টরের ছেলেকে হিট করতে যাবে সেটা একটা লোহার দণ্ডের ভেতরে আটকে যাবে এবং মেশিনটা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে কালীকে মারার সময়
তোমার মায়ের চোখের দিকে যে স্ক্রুটা আসছিল সেই মেশিনটাও ফিট করা ছিল, যেটা তোমার মায়ের চোখের সামনে এসে দাঁড়িয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যেটা তোমার মাকে কোনো আঘাত করবে না। এছাড়া তোমার মায়ের আঙুলটা যখন কাটা হয়েছে তার আগেই তাকে অনেক হাই পাওয়ার অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, যাতে সে কোনো ব্যথাই না পায়। এসিপি বলে, আমার একটা সন্দেহ হচ্ছে, সেই মার্কসম্যান তোমার মায়ের হাতের আঙুলটা কেটেছে, না তোমার মা নিজেই তার আঙুলটা কেটেছে। তোমার মায়ের সাথে সেই মার্কসম্যানের কি কোনো সম্পর্ক রয়েছে? এটা শুনে রেগে যায় বিজয় আর বলে, স্যার আপনি এটা কি বলছেন? তারপরে এসিপি সেই দিনের এক ঘটনা বলতে থাকে। সে বলে, সেই দিন অনেক আগেই, অর্থাৎ সেই লাইভে মার্ডার করার অনেক আগেই আমি সেখানে চলে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাই সেটা কোনো লাইভ ফুটেজ ছিল না, সেটা আগে রেকর্ড করা একটা ভিডিও ছিল। কারণ মার্কসম্যান যখন লাইভের ভিডিওটা পাবলিশ করে সেটার ভিতরে সে ভিডিও করছিল তখন সেখানে সানলাইট ছিল, অর্থাৎ সেই ভিডিওটা দিনের বেলা করা হয়েছিল, কিন্তু যখন সেটা লাইভ হয় সেটা ছিল রাতের বেলা। অর্থাৎ এই ভিডিওটা আগেই রেকর্ড করা হয়েছিল, শুধুমাত্র সেখানে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। এরপরে এসিপি সেখানে একটি পোস্টমর্টেম রিপোর্ট দেখায়, সেটা ছিল কালীর। সে বিজয়কে বলে, কালীর গলার ভেতরে কাচের টুকরো দিয়ে আঘাত করার ফলে তার মৃত্যু হয়নি, তার মৃত্যুটা হয়েছিল তার গলার ভেতরে পাঁচ করার ফলে, যেখানে তার গলার সবগুলো হাড় ভেঙে গিয়েছিল। আর এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটা শুধুমাত্র তাদের পক্ষেই সম্ভব যারা একজন ওয়েল ট্রেন ফাইটার। অর্থাৎ বিজয় কোনো সাধারণ মানুষ নয়। এসিপি বলে, সেই মার্কসম্যান আর কেউ নয়, তুমি। তখনই দেখা যায় সেই মার্কসম্যানটা ছিল বিজয়। বিজয় এবং তার পুরো পরিবার মিলেই এই প্ল্যানটা সাজিয়েছে। কিন্তু কেন? মার্কসম্যান সেজে বিজয় আগেই ভিডিওগুলো রেকর্ড করে রেখেছিল। বিজয়ের মা আর বোন সেগুলো শুধুমাত্র পরে টেলিকাস্ট করে, আর অন্যদিকে বিজয় তার প্রতিশোধ নিতে শুরু করে। এসিপি বলে, আমি জানি তোমার পরিবার এবং তুমি এই প্ল্যানটা কেন করেছো। তোমরা হয়তো প্রতিশোধ নিতে চেয়েছিলে, আর প্রতিশোধ নেওয়ার পরে তোমার যাতে যাবজ্জীবন কারাদণ্ড না হয় সেই জন্য এই প্ল্যানটা করেছো, আর তোমার প্ল্যানেও তুমি সাকসেসফুল হয়েছো। এরপরেই বিজয় মুখ খুলতে শুরু করে। সে বলে, সেদিন যখন অনিতা সেই প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আইসিইউতে এসেছিল তখন কোনো পেশেন্ট তাদের অক্সিজেন মাস্ক দিতে না চাইলেও আমার বাবা দিয়েছিল, যদিও তার অবস্থা ভালো ছিল না। অনিতা তার অক্সিজেন মাস্ক নিতে চায়নি, কিন্তু তার বাবা বলে, আমার জীবনে একটা, কিন্তু ওখানে দুটো জীবন, তুমি ওদেরকে বাঁচাও। লোকটা অক্সিজেন মাস্ক দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে বিনা অক্সিজেনে সেই হসপিটালেই মারা যায় বিজয়ের বাবা। অন্যদিকে অনিতা যখন জানতে পারে সেই লোক এবং প্রেগনেন্ট মহিলা দুজনেই মারা গেছে, সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। অনিতা আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু তারপরেও সে আমাদের পরিবারেরই একজন ছিল। আমরা তাকে আমাদের পরিবার ভাবতাম তাকে। অনিতা আর বাবা যেদিন মারা যায় সেই দিন আমরা বাড়িতে ছিলাম না। আসার পরে যখন আমরা জানতে পারি আমরা পুরোপুরি ভেঙে যাই। অনিতা আর বাবা ছাড়া আমাদের পরিবারটা একেবারেই অসম্পূর্ণ ছিল। কোনোভাবেই আমরা তাদের মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না। সবকিছু জানার পরে আমি আর আমার পরিবার ডিসাইড করি আমরা প্রতিশোধ নেব। এরপরে আমরা সময় নেই, তারপরে পুরো পরিবার নিয়ে এই প্ল্যানটা করি। 2 বছর ধরে তাদের ইনফরমেশন জোগাড় করেছি, অতঃপর আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আর এভাবেই আমাদের প্ল্যানটা কাজ করেছে। সবকিছু শোনার পরে এসিবি বলে, তোমরা যাদের খুন করেছো তাদের বাঁচার কোনো অধিকার নেই, এই জন্যই আমি তোমাকে কিছু বলবো না। তুমি যেটা করেছো সেটা ঠিকই করেছো, কিন্তু তোমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুমি আর তোমার পরিবার এরপরেও যদি আরও এই ধরনের কাজ করার চেষ্টা করো তোমরা আমার হিট লিস্টে চলে আসবে। এটা বলে এসিপি সেখান থেকে বিজয়কে চলে যেতে বলে, কিন্তু বিজয়কে দেখা যায় আসার সময় সে হাসতে শুরু করে, অর্থাৎ বোঝা যাচ্ছিল বিজয় এবং তার পরিবার এই রকমটা আরও করবে। আর তখনই দেখা যায় স্ক্রিনে লেখা ওঠে হিট লিস্ট কন্টিনিউ, অর্থাৎ এই মুভিরও দ্বিতীয় পর্ব বের হবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।